নমস্কার, দেখছেন গ্রে জোন। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডটা একেবারে আলাদা না। আজকে কোনো খুব একটা জ্ঞানের কথাও বলবো না। আজকে খুব সিরিয়াস কথাবার্তাও হবে না। আজকের কিন্তু এপিসোডটা খুব ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে আজকে একজন নয়, আমাদের সঙ্গে আজকে 4 জন গেস্ট রয়েছেন। টেলস বাই ভিভি গ্রুপের 4 জন আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সংকেত, কর্ণ, সম্রাট এবং এনএল। তো সরাসরি তাদের সাথে কথা বলবো। তাদের এখন একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট চলছে, যেটা রিলিজ হতেও শুরু করে দিয়েছে, ক্যালকাটা 71। আর এনাদের কাজের প্যাটার্নটা, কাজের চিন্তাভাবনাটা কিন্তু একেবারে নতুন ধরনের। শুধু তাই নয়, নতুনদের নিয়ে কাজ করাটা এনাদের একটা অন্য রকম মোটো। অবশ্য পুরোটা আমি বলে দিলে তো হয়েই গেল। সরাসরি তাদের থেকেই সোজাসুজি এবার কথাগুলো শুনে নিই। আর গ্রে জোনের পর্দায় আমি ওয়েলকাম করছি টিম ভিভিকে। এই যে প্রোডাকশন হাউস তৈরির ব্যাপারটা, এটা কোথা থেকে হঠাৎ মাথায় এলো? ওকে, সো বেসিক্যালি টেলস বাই ভিভি যেখান থেকে এসছে সেটা হচ্ছে, যদি খুব মজা করে বলতে চাই, জাস্ট দ্যাট বাস ইউ হি সেক্সি লাগা। মানে আমাদের 3 জনের অ্যাকচুয়ালি এই ভেঞ্চারটা খোলার সেই অর্থে কোনো প্ল্যানিং ছিল না। আমাদের 3 জনের আলাপ হয়েছে কর্ণর দৌলতে। আমি ওরা একসাথে বহু বছর ধরে কাজ করছি। তো কর্ণ হঠাৎ করে কোথা থেকে যে এলো আমাদের জীবনে আমরা সত্যিই জানি না। কর্ণর সঙ্গে আমার আলাপ হচ্ছে আমার গার্লফ্রেন্ডের দাদার সঙ্গে। আমি যে থিয়েটার গ্রুপ ছিল সেখানে থিয়েটার করতো। তো অদ্ভুতভাবে ও খোঁজ নেয়। আমাদেরই একটা প্রজেক্ট বেরিয়েছিল আমার সম্রাটের করা, বা তোমরা আশা করি সবাই ঋষি বান্ডাকে চেনো, রাইট? তো ঋষি বান্ডার একটা মিউজিক ভিডিও আছে, যেটা ঋষি বান্ডার পেজের সবচেয়ে আন্ডাররেটেড ভিডিও। কি নামটা জানো? হ্যালুসিনেশন। তো হ্যালুসিনেশন দেখার পর কর্ণ উত্তেজিত হয়ে যায়, অ্যান্ড হঠাৎ করে আমার নাম্বার আমার গার্লফ্রেন্ডের থেকে নিয়ে আমাকে ফোন করে। তো সেখানে একদিন কর্ণ আমাকে ডাকে, আমরা সিটি সেন্টার 2-তে মিট করতে যাই। আমি আর কর্ণ ওকে প্রথম দিন ডাকিনি, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে আমি কাজবাজ করবো না, আর্ট ফার্ট সব ছেড়ে দিয়ে যে পয়সা দেবে আমি তার জন্য কাজ করবো। একদম সত্যি কথা বলছি। তো হঠাৎ করে কর্ণ আসে। তা আমি তখন মাথায় এরকম একটা মাইন্ডসেট নিয়েই গেছি যে তো যাই বলুক, ঠিক আছে, আধা ঘন্টা নষ্ট করবে করুক, আমি শুনি, তারপর বলবো পয়সা দিলে কাজ করবো, নাহলে করবো না। তো কর্ণ যখন আমাকে প্রথম গল্পটা বলে শোনায় বেসিক্যালি, তা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি 2 হুইলারের আমাদের প্রথম প্রজেক্ট একসাথে 2 হুইলার। তো ওটা শুনে আমার খুবই ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকে আমি ওকে ফোন করি। বলি যে ভাই, একটা ছেলে এসছে এরকম পাগলা পাগলা দেখতে। এখন তো অনেক মানুষের মতন লাগছে, সেই সময় লাগছিল না। কারণ তখন আমি সত্যি একটা তখন আমি অ্যাকচুয়ালি এই পয়েন্টেই বলতে হবে যে কারণে না, যে তখন আমি সত্যি একটা অদ্ভুত ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ তখন আমি তার যে আগের 7 বছর তখন আমি সম্পূর্ণ থিয়েটার করতাম। আমি এমনকি ভেবেও নিয়েছিলাম যে আমি থিয়েটারই করব। তো সেখানে কিছু তারপরে মনে হয় যে না, আমি যেভাবে থিয়েটারকে দেখছি, থিয়েটার হয়তো আমাকে সেভাবে দেখছে না। সেটা থিয়েটারও দোষ নয়, আমারও দোষ নয়। তো হয় এমন কিছু একটা ঘটে যে আমি তারপরে সেইখান থেকে রদ বদল ঘটে, এবং আমি ভেবেছিলাম যে আমি অভিনয় করবো বা আমি আমার মতো করে আমার আর্ট নিয়ে বাঁচবো। এবং সিনেমার ক্ষেত্রে আমি থিয়েটার যেমন করছিলাম, এবং সিনেমার কাজটাও আমি প্রায় অনেক ছোটোবেলা থেকেই আর কি টুকটাক করে নিজের মতো করে ফোনে শর্ট ফিল্ম করা বা এরকমভাবে বিভিন্ন কাজ করছিলাম। তারপর ফাইনালি আমি যখন মনে করি যে না, আমি ভালোভাবেই একটা সিনেমা বানাতে হবে, এই সময়তেই আমি রাহুলের একটা কাজ দেখি, ওই যেটা বলছিল যে হ্যালুসিনেশন। তো সেটা দেখে আমি ঠিক করি, সেটা হয়তো অনেক দিন, প্রায় 1-1.5 বছর আগে দেখেছি, কিন্তু তারপর আমি ঠিক করি যে আমি যবেই সিনেমা বানাই না কেন, একদম সিনেমার মতো করে ভালো করে, তো আমি ওর সঙ্গেই কাজ করবো। এবার আমার ওরাও জানে যে আমি একটু জেদি আছি। আমি যেটা ভাবি, আমি সেটা করবো, নাহলে আমি একদম সেটা করবোই না, সেই দিকেই যাবো। তো তারপরে ওরকমভাবে ফিক্স হয় যে আমি ভাবি যে 2 হুইলার লিখি এবং যে সিনেমা করবো এবার ফাইনালি। তো তারপর আমি সঙ্গে সঙ্গে ওয়েন্ডিলা যে ওর গার্লফ্রেন্ড, তো তারপরে আমি ওর সঙ্গে যোগাযোগ করি যে এবার কাজটা করতে হবে। এবার প্রথম দিন মজার বিষয় হচ্ছে যে ও তখন তো যেটা ও বললো যে ওর তখন মেন্টালিটি, আমি বললাম যে হ্যালো। ও তখন বলছে যে, প্রথমে বললো আমি দেখো একদম জাস্ট 15 মিনিট আমি তোমার সময় দিতে পারবো জাস্ট। এবার তো আমি বললাম যে হ্যাঁ সত্যি, আমি এরকম একটা বিপদ বাড়াচ্ছি এসে বোঝাচ্ছে করে। তো এই করে যাওয়া হলো। তারপরে যখন কথাবার্তা শুরু হলো, আমরা 9:30 মিট করেছিলাম, রাত্রি 9টায়। ওর কাছে 15 মিনিট ছিল।
আমরা দুজন যখন CC2 থেকে দুজন দুদিকে যাচ্ছি, ওকে আমি হাত ছেড়ে দিচ্ছি সেদিনই, তখন বাজে প্রায় 11:30। ঠিক আছে, আবার তুই বল। তো যাই হোক, মাঝে ওকে মানে আমি যেটা ফোন করি, আমি ওকে বলি যে এরকম একটা ব্যাপার আছে, যদি করবি। ও বলছে দেখ আমি প্রথম যেটা বলছি সেটাই বল। হ্যাঁ মানে দেখ, আমার তো আর কিছু নেই, আমি একটা এমনিতেও কেউ কাজ বাজ দেয় না, আমি কাজ করলে তোর সাথেই করি, তুই ঝাঁপ দিলে আমিও দেবো, তুই না দিলে আমিও নেই। না বলছে তুই কি ইন। তার আগে যেটা আমি জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে যে, তার আগে আমি জিজ্ঞেস করেছি, ফোনটা করে বলছে যে হ্যালো এরকম কর্ণ বলে একজন কন্ট্যাক্ট করেছে, এই এই ব্যাপার, একটা ভালো গল্প আছে, গল্পটা শুনে বেশ ভালোই লাগলো। তো আমি সব শোনার পরে বললাম আচ্ছা বাজেট কত? তারপরও বললো যে না তুমি বলছি পয়সা দেবে। হ্যাঁ ওরকমই পয়সা দেবে, বাজেট কত, এটা হ্যাঁ। জিজ্ঞেস করেছি। তারপর বাকিটা রাহুল যেটা বললো সেটা আমি বললাম তুই যখন ইন তাহলে আমিও ইন, আমার তো আর আলাদা করে কিছু বলার নেই, তাহলে বানাই চল, ব্যাস এইটুকু। এবার মজার বিষয় হচ্ছে আমি আর সম্রাট তার আগে বিগত 2 বছর ধরে প্ল্যান করে যাচ্ছি যে আমরা সিনেমাটা বানাবো, কিন্তু আমাদের ব্যক্তিগত কাজের চাপ বা পয়সার টানাটানি হ্যানত্যানের জন্য আমাদের আর বানিয়ে ওটা হচ্ছে না কোনোভাবে। মানে এই মাইক্রো ড্রামা ধরুন আমরা আজকে 2025-এ দাঁড়িয়ে বানাচ্ছি, আমার অ্যাকচুয়ালি মাইক্রো ড্রামার প্ল্যান ছিল 2023-এ, যে আমি তখন বলেছিলাম করবো, কিন্তু ওই সময়ের অভাবে আর করে ওঠা হয়নি। এবার 2 হুইলার করার পর যখন আমরা 2 হুইলার বানাই, তো এবার 2 হুইলারের মাঝখানে একটা অদ্ভুত বিষয় ঘটে যে আমরা সবে 2 হুইলার শেষ করেছি, আমি এডিট টেবিলে বসেছি, ওরা দুজন আমায় ততদিনে ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওরা দুজন আমায় কিছু না বলে হঠাৎ করে কোথায় গেছিস? বকখালি গিয়ে বলছে ভাই একটা সিনেমা শুট করছে, তোকে আমি এসে ফুটেজ দিচ্ছি। কবে প্ল্যান করলি, কবে গেলি, কি ব্যাপার? বলছে তুই তো আসবি না বাড়ি ছেড়ে, আমরা চলে গেছি, আমাদের বাড়িতে কোনো পিছু টান নেই, তোর আছে তুই থাক, আমরা এসে গেছি। শুট করে টরে নিয়ে এসে মানে 2 হুইলার শেষ হয়নি, 2 হুইলার থেকে কিছু টাকা কোনোরকম ভাবে বাঁচানো হয়েছিল। একদমই বাঁচানো হয়নি। 2 হুইলারের একটা মিউজিকের টাকা আমার কাছে ছিল, আমি ভাবলাম যে 2 হুইলারের মিউজিকটা হয়তো তখন ও এডিট করছে, তো সেই টাকাটা আমার কাছে ছিল, আমি পরে দেখা যাবে আবার টাকা কোথা থেকে আসবে, সেই টাকাটা দিয়ে আমরা আরেকটা সিনেমা শুট করে দিই, আর যেটা 2 হুইলার এখনো রিলিজ করেনি, ক্যানভাস বলে সেই সিনেমাটা রিলিজ করে। ঠিক আছে, আমাদের দিদিতে প্রথম সিনেমা বোধহয় না দ্বিতীয় সিনেমা, মানে আমাদের সব কাজগুলো যেগুলো আগে করেছি সেগুলো পরে ছাড়া হচ্ছে। মানে এবার সব থেকে মজার বিষয় হচ্ছে আরো একটা ফান ফ্যাক্টর, এটা করতে করতে ওদের দুজনের মধ্যে এতটাই ভালো বন্ধুত্ব হয়ে যায় যে কর্ণ অর্ধেক দিন এখানে এসেই থাকে, এখানেই পড়ে থাকে, মানে ওর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, ওর বাড়ির লোক ওকে প্রায় ত্যায্যপুত্র করেই দিয়েছে, আর কর্ণর বাড়ির লোকও তাই, মানে দুজনের বাড়ির থেকে আমাকে ফোন করে বলে তুই একমাত্র, তুই ওদেরকে বোঝা একটু জীবনে কিছু করতে হবে। এবার কালকে ওর বাবা আমাকে ফোন করে একই কথা বলেছে, তো যাই হোক সেটা নয়। এবার এখানে এসে এসে ওরা যেটা করেছে, যতদিনে আমি ক্যানভাস এডিট সবাই আমি শেষ করেছি, ওরা আরেকটা সিনেমা বানিয়েছে, আমাকে এসে বলছে ভাই আরেকটা হয়ে গেছে। ভাবলাম যে তোরা করতেটা কি চাইছিস আমাকে সেটা বল। বলছে না দোকান খুলবো। এবার আমি তো অবাক, আমি বলছি না এটা সেটা একদিনে শুট, আমার সেটা একদিনে শুট না, কোথায় ছাড়বো, প্ল্যানিং করে আরেকটা বানিয়ে ফেলে, ওটা 4খানা সিনেমা অলরেডি বানানো, মেকিং জাস্ট 1 বছর, দুটো রিলিজ হয়েছে, দুটো এখনো চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এবার ওরা এতগুলো বানিয়ে ফেলার পরে বলছে কি করবি এগুলো নিয়ে? এবার তখন ওরা দুজন খুব রিজিড যে না ফেস্টিভ্যালে দেবো। হ্যাঁ একটা ফেস্টিভ্যালও পাবো না, বাজে কথা বলিস না। বলছে না ফেস্টিভ্যালেই দেবো। বললাম তোদের যদি ক্ষমতা থাকে আমি লিখে দিচ্ছি একটা সিনেমাও ফেস্টিভ্যালে যাবে না, কারণ বর্তমানে ফেস্টিভ্যালগুলো আর ফেস্টিভ্যালের মতন নেই, ওগুলোতে বিভিন্ন রকম পলিটিক্স, বিভিন্ন রকম মানে মানে কাছাকাছি যারা মানুষদেরকে দেখা বা এই ফ্যাক্টরগুলো রয়েছে। ওরা বলছে না আমরা দেবই। বললাম তোরা দিবি দে, কিন্তু এই কয়েকটা পয়সা নিয়ে মানে এর পরে সিনেমাগুলো আর বানানো হবে না। না এখানে একটা মজার পয়েন্ট আছে, শোন, কর্ণদা বলছে যে আমি দেবই, মানে ফেস্টিভ্যালে দেবই, যাই হয়ে যাক, আমার প্রথম সিনেমা বানিয়েছি ফেস্টিভ্যালে দেবো, ভালো কথা, আমরা আবার ফেস্টিভ্যালে লকডাউন করে বসেছি যে এবার একটা একটা করে দেবো, প্রত্যেকটা ফেস্টিভ্যালের যে প্রাইস দেখছি, আমি কর্ণদাকে বললাম কর্ণদা আরেকটা সিনেমা, এই পয়সা এই ফেস্টিভ্যালে দেওয়ার থেকে আমরা এই পয়সা দিয়ে আরেকটা সিনেমা বানিয়ে সেই দিনই ক্যান্সেল, মানে না দেওয়া হবে নিয়ে আমরা আর কোনো ফেস্টিভ্যালে যাই। তো আমি এবার আমি বললাম দেখ সিনেমাটা তো বানানো হয়ে গেছে, তো ঘরে শোকেস করে রেখে দেওয়ার জিনিস নয়,
তাহলে অ্যাটলিস্ট খারাপ হোক ভালো হোক মানুষের কিছু না কিছু তো রিভিউ পাবি, তার থেকে শিখতে পারবি। ওরা বলছে না ওরকমভাবে ইউটিউবে ছাড়, বললাম ছাড়লে ইউটিউবেই ছাড়বি, কারণ কেউ কিনবে না শর্ট ফিল্ম, কলকাতার বুকে কেউ কেনে না, এটা ইউটিউবে ছাড়া নিয়ে আমি খুব একটা সব বন্ধ ছিল যে না সিনেমা ইউটিউবে ছাড়বো বেচবো, একদম কেউ কিনবে না ভাই, আমি বাস্তবটা তোকে বোঝাচ্ছি বোঝ। তো এই একটা বক্তব্য আছে আমার, সেটা হচ্ছে খুবই দুঃখের বিষয় যে টু হুইলার যখন আমরা বানাই সেই সিনেমাটার বাজেট আলটিমেটলি হয়েছিল একটা শর্ট ফিল্মের ক্ষেত্রে, মানে একদমই কমিয়ে বলছি না, সেইটার বাজেট প্রায় 1,40,000 টাকার মতো গেছে একটা শর্ট ফিল্মের, 20 মিনিটের একটা শর্ট ফিল্ম যেখানে প্রায় 40 জন কাস্টিং হয়েছে, 18খানা লোকেশনে সেই শর্ট ফিল্মটা শুট হয়েছিল। এটা নাকি আমাদের প্রথম শর্ট ফিল্ম, মানে যেটা আমি ওদের কাছে নিয়ে গেছি। 17 দিন ধরে শুটিংটা হয়েছিল, বা 17 না 21 দিন একটা হবে, সব মিলিয়ে বোধহয় ওরকম, মানে বন্ধ হয়েছে না দিন কাউন্ট করতে মানে 1 বছর ধরে। এবার সেটা আমাদের গল্পটা ছিল 1 দিনের গল্প, মানে একদম প্রায় 12 ঘন্টার গল্প অ্যাকচুয়ালি, আর গল্পটা শুট হয়েছে 1 বছর ধরে। তার মধ্যে যখন আমি টু হুইলারের যারা প্রথম যে টিমটা আমি বানাই 40 জনের টিম, প্রথম দিনের শুটের পর সেই 40 জনের 39 জন বাদ চলে যায়, একজন থেকে যায়, সেটা আমি। না সোমরাজ ছিল, ও সোমরাজ ছিল, 38 জন চলে যায়, 2 জন ছিল। আর সেটা হচ্ছে আমাদের দুজনের প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, প্রথম দিন শুট করতে গেছি একটা ছেলের সাথে, হঠাৎ করে মিট করেছি, সে প্রথম ক্রু নিয়ে প্রথম দিন হাফ বেলা শুটের পর বলছে সবাই ছেড়ে দিচ্ছে। আমরা বললাম যে কি করবো, হবে আদৌ? বলছে না হবে না না, এটা উল্টো বলছিস তুই, এখানে মাসিহা তোরা ছিলি। ও আচ্ছা, এখানে হচ্ছে মানে গল্প অনুযায়ী মাসিহা বদলে যায় আমাদের। তো এইখানের মানে তখন আমি অ্যাকচুয়ালি মানে সেই কি বলবো হেরে যাওয়া ব্যাটম্যানের মতো, ঠিক আছে। তো সেই অবস্থাতে আমি একদিন প্রায় মানে একদম সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বসে আছি যে কি হবে সিনেমাটা, 38 জন চলে গেছে। আর একটা ফোন এলো, ওদের ফোন, দুজনেই আছে, আর আমি যতটা শিথিল হয়ে রয়েছি ওরা তখন অতটাই উত্তেজিত হয়ে রয়েছে। ওরা বলছে কি ভাই কখন হবে? আমি বললাম যে ভাই কেউ নেই, তাই না সিনেমাটা আমি একটু পরে করবো। ওরা তখন এমন একটা কথা বললো যে দেখ সিনেমাটা কিন্তু এখন আর তোর একার নেই, তাই তুই যদি না করিস আমরা বানিয়ে নিচ্ছি, তুই শুধু অভিনয় করে দিস। আচ্ছা, এইটা শুনে আমি তরাং করে খাটের উপর উঠে বসলাম। আমি বলছি কি বলছে না হলে তাড়াতাড়ি একটা কাস্টিং করবে সঙ্গে সঙ্গে। এটা সত্যি কথা যে ওই আবার 1 সপ্তাহের মধ্যে পুরোটা কাস্টিং কল দিই। এবার আমি কাস্টিং কল এরকম ভাবে দিচ্ছি, এই দিন শুটে যে কজনকে লাগবে সেই কজনের কাস্টিং কল চলছে 1 সপ্তাহের মধ্যে। শুটের হয়তো আগের দিনকে দেখা যাচ্ছে এই 6 জনকে দরকার, এই 6 জনকে আমি নিয়ে নিলাম, পরের 6 জন কারা আছে আমি কিন্তু জানি না, ঠিক আছে এইভাবে। আর তার আগে টু হুইলারে আমি যে টিমটাকে নিয়ে কাজ করছিলাম তাদেরকে ধরো আমি প্রায় 3.5 মাস ধরে তাদেরকে ওয়ার্কশপ করিয়েছি। সিনেমাটা দেখলে বুঝবে যে সোমরাজ যে ছিল তার অভিনয়ের যে ধরন, বা আমি নিজেও যেহেতু পুরোটা লিখেছি সবকটা চরিত্র আমার জানা, তাদের যে অভিনয়ের মানে যেদিকে যাওয়া গেছে, কিন্তু বাকি টিমটা সেটা রিচ করতে পারেনি, কারণ এটা খুব স্বাভাবিক যে তাদেরকে আমি জাস্ট এনেছি, নামটা পড়ানোর মতো পড়ানো হয়েছে, তারা বমি করে দিয়ে চলে গেছে। তাদের মধ্যে কয়েকজন একদম কমেন্ডেবল কাজ করেছে, কিন্তু যে কারণে হয়তো প্রজেক্টটা আরো যে লেভেলে আমি ভেবেছিলাম সেটা হয়তো হয়নি, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো এই হবের মাঝে তো সেই মানে সেই জার্নিটা করতেই হয়তো আজকের দিনে আমরা ক্যালকাটা 71 করছি। মানে ওই সবের এই পুরো কেওটিক সিচুয়েশনের মাঝে একদিন আমরা 3 জন গিয়ে উইদাউট এনি রিজন সম্ভবত আমরা ওই পারে মানে শালকিয়ার পারে আমরা ইয়েতে গিয়ে বিনা কারণে লঞ্চে করে গেছি, আমরা গিয়ে বসে আছি চুপচাপ। না বিনা কারণে জানি মনে পড়েছে আমরা একটা শুট করতে গেছিলাম, নিয়ে গেছিলি, আমি তো ভুলে যাওয়ার রোগ আছে আমার জানি। এবার শটটা নেওয়া হয়ে গেছে, লঞ্চে শটটা নেওয়া হয়ে গেছে। তারপর রাহুল বললো যে লঞ্চটা যখন শটটা নেওয়া হয়ে গেছে আমরা খানিকক্ষণ বসি একটু ঘটি গরম খেতে কথা বলি। ওকে ফাইন, বসে ঘটি গরম খেতে কথা বলি। 4খানা লঞ্চ চলে গেছে আমরা জানি না, মানে আমাদের ফেরত যেতে হবে, মানে আমরা পেছন ঘুরে বসে আছি, লঞ্চ দিক দিয়ে চলে যাচ্ছে। পরে রিয়েলাইজ হচ্ছে ওরকম সঙ্গে নেওয়া গেছে, লঞ্চ গাড়ি যেতে হবে। এবার ওইখানে বসে আমাদের প্ল্যানিং যে একটা প্রোডাকশন এবার খুলতে হবে। তো প্রোডাকশন খুলতে হবে, এবার কি নাম দেওয়া হবে। তো এই নাম নিয়ে একটা আমাদের 3 জনের মধ্যে একটা বিচ্ছিরি বিতর্ক চলছে যে নাম কি যাবে। তো আলটিমেটলি এই নাম হতে বললাম তোরা যে নামগুলো দিচ্ছিস প্রত্যেকটা অত্যন্ত প্রোডাকশন হাউস মারবা। আর আমি সারা জীবন যে কাজটা করে এসেছি সেগুলো হচ্ছে যে
আমি একটা সেপারেট জিনিসকে একটা অন্য জায়গায় টেনে এনে দেয়, এটা আমার ব্যক্তিগত ইয়ে। তো সেই করে ঝামেলা অনেক কিছু হওয়ার পরে এই নামটার সূত্রপাত হয় যে ভিভি। ভিভির মানে হচ্ছে ফুল অফ এনার্জি, যেটা হচ্ছে আমাদের তিনজনের মধ্যে মানে চরম পর্যায়ে রয়েছে, দিনের বিভিন্ন সময় বিভিন্ন লোকের মধ্যে থাকে। যেমন ওকে রাতে ছাড়া পাওয়া যায় না, মানে ওর দিন চালু হয় বেলা 4টে থেকে রাত 4টে অবধি। আমাদের যেমন আমার আর কর্ণ মোটামুটি, আমার যেমন আমি ভোরবেলা উঠতে পারি, আমার সারাদিন মোটামুটি ঠিকঠাক চলে। আর কর্ণ হচ্ছে আর্লি রাইজার আর্লি স্লিপ, মানে এরকম একটা ফ্যাক্টর। তো না আর্লিটাও হচ্ছে মানে ওদের কাছে আর্লি, মানে হয়তো ওদেরটা যেটা মানে ভোর 4টে শেষ হয়, আমার সেটা হয়তো ওই 1:30 2টোয় শেষ হয়, এরকম, এইটা আর্লি। তো এইভাবেই ভিভির সূত্রপাত, মানে এই গল্পের ছলে বাঁধাতে হঠাৎ করে কোথায় ছাড়বো, কোথায় মানুষকে শোকেস করব, সেই শোকেসিং এর ফ্যাক্টর থেকেই ভিভির সূত্রপাত। অ্যান্ড আমাদের ভিভির যেটা মোটো বেসিক্যালি, যে আমরা সম্পূর্ণভাবে নতুন মানুষদের সাথে কাজ করতে চাই। মানে পুরনো, অবশ্যই কেউ পয়সা দিলে কেন করবো না, পুরনো কেউ পয়সা দিলে, বাট সেটা বড় কথা নয়। বাট আমরা নিজেরা যখন ইনভেস্ট করি নিজেদের পকেট থেকে, বিকজ আমরা প্রত্যেকেই খুবই হার্ড আর্ন মানি দিয়ে আমরা করছি, আমাদের কোনো মাথায় হাত নেই যে পয়সা দিচ্ছে। তো ওরকম টাইপের ভাবনা চিন্তা থেকে আমরা একটা ডিসিশন নিয়েছি যে সুযোগগুলো জীবনে আমরা কখনো পাইনি বা আমাদের কেউ কখনো করে দেয়নি, সেই সুযোগটা আমরা নতুনদের দিতে চাই, যাতে যদি আমরা বড় হই তাহলে তারাও বড় হতে পারে। তো এটাই আমাদের মূল মোটো আমাদের পুরো ভিভিতে। তো দিস ইজ হাউ ভিভি স্টার্টেড। যে কথাটা তোমরা বললে মানে মাইক্রোফিল্মস এর কনসেপ্ট ওরা, আচ্ছা এই জিনিসটা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলো। ওকে, সো মাইক্রো ফিল্মস বেসিক্যালি যেটা বর্তমানে হচ্ছে, যে অ্যাকচুয়ালি মাইক্রো ফিল্মস না, ইটস বেসিক্যালি মাইক্রো ড্রামা, দ্যাটস দ্য থিং উই আর কলিং ইট। সো মাইক্রো ড্রামা হচ্ছে বেসিক্যালি, যেহেতু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অডিয়েন্সের অ্যাটেনশন স্প্যানটা অত্যন্ত কমে গেছে, মানে আমরা একটা রিল হয়তো 30 সেকেন্ডের বেশি দেখি না, মানে আমরা আমার মনে পড়ে 30 সেকেন্ডও অনেক বেশি অ্যাকচুয়ালি, তারও কম। হ্যাঁ, মানুষ ফাটাফাট স্ক্রল করছে আজকাল, যার জন্য দেখো সিনেমা হলগুলোতে অনেক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে বা একটা বুম হচ্ছে। তো এই বুমটা হতে হতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিনেমার ভাষাটা বদলাচ্ছে, সিনেমার ধরনটা বদলাচ্ছে। সিনেমা হয়তো কোনোদিনই বন্ধ হবে না, কিন্তু সিনেমা যুগে যুগে পরিবর্তন হয়ে এসছে। যেমন একটা টাইমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারের পরে 3D VFX এলো, VFX থেকে সম্পূর্ণ অ্যানিমেটেড ফিল্মস এলো। এখন যদি বিদেশের মার্কেট দেখো, সেখানে অত্যাধুনিক মানে কি বলবো, মানে হলস চলে এসেছে, সিনেমা হলস চলে এসেছে, যেগুলোতে বিভিন্ন রকমভাবে প্রজেকশন চলছে। তো সেই প্রজেকশনের মাঝখানে এই মানে ইউটিউব মাধ্যম আসার ফলে আমাদের ডেটাটা অনেক বেশি পরিমাণ আর কি মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তার জন্য তোমরা যদি খোঁজ নিয়ে দেখো যে রিসেন্টলি সিতারে জামিন পর যে মুভিটা আমাদের বেরিয়েছে, আমি এখানে 100 টাকায় ইউটিউবে চলছে, মানে অত বড় বাজেটের একটা মুভি দিয়েছে 100 টাকা রেন্ট, তো ইউটিউবে চলছে। না, ইভেন আমির খান ওটা মানে বলেও দিয়েছে যে ওনারা যে কোনো ওটিটি এদিক ওদিক যাবে না, যা ছাড়বে ইউটিউবে ছাড়বে, এবং সেটা হয়তো পয়সার বিনিময়ে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যখন তৈরি হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মাইক্রো ড্রামা এমন একটা ফ্যাক্টর নিয়ে আসছে নতুন। মাইক্রো ড্রামা খুবই রিসেন্ট একটা জিনিস, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নাম নিয়েই বলছি, যদি কুকু FM বা এই টাইপের যে অ্যাপগুলো রয়েছে, বা এছাড়াও বিভিন্ন চাইনিজ বা জাপানিজ বিভিন্ন এরকম অ্যাপ চলে এসেছে, যেখানে মানে এই ধরনের লং মানে ভার্টিক্যাল ফিল্মস দেখানো হচ্ছে। অবশ্যই সেগুলো ডিউরেশনটা কিছুটা হলেও বেশি, সেগুলো অবশ্যই ওই অ্যাপের মাধ্যমে টাকা দিয়ে দেখতে হবে। বিভিন্ন ভাষায় ডাবিং করে দেখানো, ইভেন বিভিন্ন ভাষায়, এক্স্যাক্টলি বিভিন্ন ভাষায় ডাবিং করে দেখানো হচ্ছে। তো এটা একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। অ্যান্ড ইন্ডিয়াতেও এরকম বেশ কিছু প্রজেক্ট চালু হচ্ছে। প্রথমত ইনস্টাগ্রাম রিলে হচ্ছে, যেমন ধরো ফর এক্সাম্পল বম্বের দিকে এরকম প্রচুর কাজ চলছে। কলকাতায় আমরা যখন মানে এডিটিং স্তরে ছিলাম, তখন অলরেডি লাফটার সেনদের একটা মেসো বলে একটা সিরিজ বেরিয়েছে। ইভেন মানে মুম্বাইয়ের কথাও যদি বলি, সেক্ষেত্রে মনে হয় বিং সুকু তো মুম্বাই, হ্যাঁ ওদেরও একটা এপিসোড দেখেছিলাম। মানে হ্যাঁ, এবার এই ফ্যাক্টরটা নতুন আসছে, আর এটার স্টাইলটাই এটা যে ভার্টিক্যাল ফরম্যাট আসছে। এবার এক একজন এক এক ধরনের ডিউরেশনে বানাচ্ছে। যেমন ধরো আমরা 1.5 মিনিটের ডিউরেশনে এক একটা এপিসোড বানিয়েছি, কেউ 3 মিনিট বানাচ্ছে, কেউ 2 মিনিট বানাচ্ছে। মানে আমি রিসেন্টলি ওয়ার্কিং অন অ্যানাদার প্রজেক্ট ফ্রম দিল্লি, ওরা
2 থেকে 2.5 মিনিটের একটা প্রজেক্ট বানাচ্ছে পার এপিসোড, সেখানে 40খানা এপিসোড আছে, একটা গোটা গল্প। তো এরকমভাবে বহু লোক বানাচ্ছে বিষয়টাকে, অ্যান্ড এই মার্কেটটা খুবই শিগগিরই বুম করতে চলেছে। তো সেখানে আমরা একটা দিক থেকে খুশি যে আমরা অ্যাটলিস্ট প্রথম সারিতে আমরা বানাতে পেরেছি। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমাদের যে ভাবনাটা ছিল, মানে সে প্রথম ভাবনা তো ক্যালকাটা 71 ছিলই না, মানে প্রথম ভাবনা ছিল একটা অন্য গল্প, যেটা আমরা ভেবেই নিয়েছিলাম যে ওয়েব সিরিজ ফরম্যাটে বানাবো। সেটা আজ থেকে প্রায় 2 বছর আগে। সেটা মানে এই গল্পে যে আমার সাথে আরেকজন কো প্রডিউসার রয়েছে, তার সাথে কথা হয়েছিল। তো সেটা আর বানানো হয়নি, কাজের এরকম টাইম পাইনি আমরা। তো ক্যালকাটা 71 দিয়ে শুরু হলো। তো তার আগে দেখলাম যে আমাদের মতোই আরো বাকিরাও এই জিনিসটা নিয়ে ভেবেছে। এটা দেখে খুবই আমরা খুশি হলাম যে মানে যে মার্কেটটা স্যাচুরেট করছে। তো দিস ইজ দ্য নিউ ভেরি নিউ জেনারেশন থিং। আমার এই বিষয়ে যেটা মনে হয় সেটা মানে একদম অডিয়েন্সের ক্ষেত্রে, মানে আমাদের যে প্রজন্মটা সেটা খুবই চঞ্চল একটা প্রজন্ম। পৃথিবী বড্ড বেশি চঞ্চল আমার যেটা লাগে এখন। যে আমি কদিন আগেই মানে রাত্রে আগেও দেখেছি, তো অযান্ত্রিক দেখছিলাম। তো সেখানে একটা গাড়ির চরিত্র অতক্ষণ ধরে এস্টাবলিশ করা হয়েছে, যেটা হয়তো আমি কিন্তু অতক্ষণ ধরে দেখছি বসে, হয়তো খানিকটা কখন আমি রাতে বসে দেখছি সব কাজকর্ম সেরে, তো তখন হয়তো মানে কোথাও কোথাও হয়তো আমার একটু বোরিং লাগছে, কিন্তু সেইটা নাই আমাদের প্রজন্মই লাস্ট যারা হয়তো সেটা তাও নিচ্ছি। আর এখনকার প্রজন্ম একটুও তুমি যদি তার মানে মন মতো কিছু না হলো, সে সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে দেবে, কারণ এত অপশনস। মানে শপিং মল থেকে শুরু করে সিনেমা হল সবকিছুতেই তারা এত অপশনস পাচ্ছে, যার ফলে তারা খুব তাড়াতাড়ি কোনো কিছুকে বিতাড়িত করে দিতে পারছে। তো যে কারণে আমাদেরকেও আর কেউ কোনো গভীর কথা শুনতে চাইছে না। তাই আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি যখনই এখন কাজ করছি বা যা কিছু লিখছি বা যা কিছু করছি, যে আমি আলটিমেটলি গভীর কথাই বলবো, কিন্তু সেটা তারা যেমনভাবে চায় সেরকমভাবেই তাকে ওই গভীর কথাটা বলতে হবে। এইটা আমার বক্তব্য, যে আমি কেন এভাবে মাইক্রো ড্রামাতে, মানে নিশ্চয়ই প্রজন্ম যেভাবে চলবে সেভাবেই তো আমাদেরকে চলতে হবে। তো আপনাদের যেহেতু টার্গেটটা একদম এই ইয়ং জেনারেশন বা নতুন জেনারেশন, তো আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, যাদের জন্য এই কাজটা বানানো বা এই ধরনের কাজগুলো আপনারা যাদেরকে টার্গেট করে করছেন, সেই টার্গেট অডিয়েন্সের দিক থেকে কিরকম রেসপন্স? আমার মনে হয় যে রেসপন্স বিভিন্ন রকম। আর আমাদেরও সে অর্থে টার্গেটেড অডিয়েন্স কিন্তু নেই। মানে জনরাটা ধরুন যে ক্যালকাটা 71ই ধরুন বা এখানে নকশাল পিরিয়ডকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র এই নতুন প্রজন্মের জন্য নয়। আমি এটুকুও বলতে পারি যে নতুন প্রজন্মের খুব কম লোকই হয়তো নকশাল সম্পর্কে অবগত, সেইটা তাদেরকে জানানো আমার কাজ ছিল। যতটুকু ছোটোর মধ্যে তাকে বোঝানো যায় এবং যতটুকু বাজেটে আমাদের বলা হবে, সেই সবটা মিলিয়ে সেই ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট তাকে দেওয়া আছে। সে হয়তো সেটা শুনে একবার হয়তো গুগলে সার্চ করলো, আচ্ছা নকশালে কী হয়েছিল। সবটা আমার পক্ষে এই 1.5 মিনিটে বলে দেওয়া সম্ভব নয়, যে আমি শুধু তাকে টাচ করিয়ে দিলাম। এবার সে কিভাবে সেটাকে দেখবে, সে যদি রিসার্চ করে, তার মধ্যে মানে 1000 জন দেখার মধ্যে যদি একজন এটা নিয়ে রিসার্চ করে, সেটাই আমাদের অডিয়েন্স। আমাদের টার্গেট অডিয়েন্সটা বেসিক্যালি ম্যাচিওর অডিয়েন্স। ম্যাচিওর বলতে 18+ নয়, ম্যাচিওর বলতে যারা মানসিকভাবে ম্যাচিওর, তাদের কথা বলছি আমরা। মানে আমরা কখনোই এটা, আমরা তিনজনই, এটা আমাদের তিনজনই সেম একটা জায়গায় মাইন্ডসেট সেম ছিল, যে মানে কোনো বয়স কখনো একটা মাপকাঠি হতে পারে না একটা মানুষের বোঝাবার। কারণ প্রতিটা মানুষের জীবনে তার লাইফের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তাকে ম্যাচিওর বানায় বা ইম্যাচিওর রাখে, তার জার্নিটা। তো এটা আমি কখনোই একটা সিনেমাকে বা একটা গল্পকে কখনো বয়স ভিত্তিক বানাতে পারি না, যে এই বয়সের অডিয়েন্সই এটা দেখতে পারবে বা এই বয়সের ওপরে বা নিচের লোক দেখতে পারবে না, বুঝবে না। তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আমাদের টার্গেট অডিয়েন্সটা চুজ করাই এরকম ভাবে, যে আমাদের হিসেবটাই এটা যে আমরা বেসিক গল্পটা বলবো, যতটা আমাদের পক্ষে বলা সম্ভব, আমাদের রেস্ট্রিকশনস আছে প্রচুর, সেটার উপর বেস করে আমাদের যতটা বলাটা সম্ভব সেটার উপরে। অ্যান্ড তারপর যার বোঝা সে বুঝবে, না বোঝার হলে বুঝবে না। মানে যার জন্য আমরা আমাদের রিয়াকশনও এরকম মিক্সড রিয়াকশন পেয়েছি। মানে সিন্স মাইক্রো ড্রামা নিয়ে একটু আগের প্রশ্নেই আমি বললাম যে এটা খুবই নতুন একটা নিউ এজ থিং, তো একটা নতুন ধরনের রেসপন্স পেয়েছি আমি। এই রেসপন্সটা আমি এর আগে কখনো পাইনি। সেটা হচ্ছে যে পুরো এপিসোডটা কোথায় দেখতে পাবো। মানে ইটস ভেরি ট্রু, আমাকে রেগুলার কেউ না কেউ মেসেজ করছে যে পুরোটা কোথায় দেখতে হবে। বললাম যে এপিসোডটা এখন দিলাম লিঙ্কটা, এটাই পুরোটা, এরকম ভাবেই দেখতে হবে। দরকার পড়লে পুরোটা রিলিজ করে যাক, তারপর পুরোটা দেখো একবারে। আবার এখানে একটা দ্বিচারিতা রয়েছে, মানে অডিয়েন্সের ক্ষেত্রেই বলছি, যে এই যে যারা পুরোটা দেখতে চাইছে তাদেরকেই যদি আবার আমি পুরোটা একসঙ্গে ছেড়ে দিতাম,
তারা হয়তো আবার মাঝে হয়তো একটুখানি যেই জায়গাটা হয়তো আমাকে কোনো কিছু একটা এস্টাবলিশ করতে হচ্ছে, যেটার জন্য একটু বেশি সময়ের প্রয়োজন, তার যদি পছন্দ না হতো সে সরিয়ে দিত। জাস্ট একটা আঙুল। তো এই ফ্যাক্টরটা খুবই ডিফিকাল্ট। অনেকেই বলছে তাদের ভালো লাগছে, বেশ কিছু ক্রিটিকও পেয়েছি যেগুলো অবশ্যই আমাদের মানে শিক্ষণীয় আমাদের কাছে, সেই রকম ভবিষ্যতের কাজের জন্য কিছু ভালো মানে যারা আমার কালিগস বলো বা আমার বন্ধু বান্ধব তাদের মধ্যে বেশ কিছু লোক মানে এই লাইনই রয়েছে, তারা বেশ কিছু ইম্পর্টেন্ট ক্রিটিক দিয়েছে আমাকে, অ্যান্ড সেগুলোকে আমরা ফিউচার ওয়ার্কে রিফ্লেক্ট করবো ডেফিনেটলি। বাট অল ওভার রেসপন্স যদি ক্যাজুয়াল অডিয়েন্সে বলো, দুটো, এক খুব ভালো লাগছে, আর হচ্ছে যে ছোট গেল আর একটু বড় নয়। মানে এই সেম জিনিসটাই আমরা যখন 20 মিনিটের প্রজেক্টে করেছি তখন আমাদের বলেছে এত বড় গেল। তো এই বিচারিতাটা রয়েছে, এটা আমাদের চলছে। তা আমরা ফিগার আউট করার চেষ্টা করছি বেসিক্যালি আমরা কতক্ষণের বানাবো, মানে আমরা একটা এক্সপেরিমেন্টাল ফেজের মধ্যে রয়েছি। কথা বলছিস তুই, ক্যালকাটা 71 রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে ইন্সপায়ার। বাংলায় এখনো অবধি, মানে শুধু বাংলা বলবো না, সব জায়গাতেই হয়েছে, বাংলাটাকে স্পেসিফাই করে বলছি, এখনো অবধি রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে ইন্সপায়ার প্রচুর কাজ হয়েছে। তো সেগুলো থেকে এই ক্যালকাটা 71কে এই মাইক্রো ড্রামার কনসেপ্টটা বাদ দিয়ে আর কোন জিনিসটা একটু আলাদা করে দেবে? মনে হয় যে যেটা সব থেকে বড় পয়েন্ট, যে আমার মনে হয় না যে নকশালকে এবং রোমিও জুলিয়েটকে একসঙ্গে প্রেজেন্ট করা এর আগে কখনো কোথাও হয়েছে। মানে আমার রিসার্চও হয়তো ভুল থাকতে পারে, কিন্তু এতদূর অবধি আমি যা দেখেছি বা জেনেছি আমার তাই মনে হয় যে এটাতে ওর একটা বিষয় রয়েছে যে প্রথম রোমিও জুলিয়েট করবো, এটা আমি মানে ভাবি যে একটা ক্লাসিক করবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার এক দাদা আমায় বলেছিল যে যখন কিছু করবি না একটু বড় করেই করবি, যাতে ধ্যারালে লোকে খারাপ না বলে যে বড় করতে গেছিল তাই খারাপ হয়ে গেছে। ছোট কিছু করলাম আবার সেটা খারাপও হলো, এইটুকু করতে গিয়ে ধারালো, এর থেকে এমন কিছু একটা ধরবি যেটা খারাপ। ঠিক আছে, ফোন করে বলছে যে চ শেক্সপিয়ার বানাই, রোমিও জুলিয়েট করি। মানে হ্যাঁ, তো এইটা আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি শেক্সপিয়ারকে নিয়ে কাজ করবো। মোটামুটি 3 সেকেন্ড পজ দিয়ে দিয়েছে কথাটা শোনার পর। হ্যাঁ, এবার ওই গোদটা আমি নিয়ে গেছিলাম, তার উপর বিস্ফোরণটা ওরে খেতে চলো নকশালে পেয়ে। আমি তো শুনে বললাম যে মানে ঠিক আছে, মানে আর আমি এই প্রজেক্টটা সম্বন্ধে অবগত ছিলাম না যেটা হচ্ছে সবকিছু, কারণ আমি একটুখানি স্কেপটিক, মানে আমি ব্যক্তিগতভাবে ওর একটা সব মেন সমস্যা হচ্ছে, হ্যাঁ ওর সমস্যা হচ্ছে আমরা যাই বলি সবার প্রথম বলে কেন, আর এই কেনটা হচ্ছে আমার মাথায় না পুরো মানে এরকম রক্তটা স্টার্ট করে গিয়ে এখানটা দিলাম, ঠিক আছে, যে কারণে আমি ওকে প্রাথমিক ফোন করি না, পুরোটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার ওকে বললাম, তখন তো একটা দুটো কেন বলবে জানি, প্রথম থাকতে হাজার কেন। মানে আমি একটু স্কেপটিক, আমি প্রতিটা জিনিস আগে ভাবি যে ক্যালকুলেট করি যে কি হচ্ছে, কি এটা হতে পারে, কোথায় আমরা পুরো করে নিই, আর আমি পুরো আগে আমি পুরো প্ল্যানটা করি, তারপর আমি এক্সিকিউট করা পছন্দ করি। আর ওরা দুজন সম্পূর্ণ আলাদা এই ক্ষেত্রে, ওরা দুজন আগে পুরোটা বানায় তারপর প্ল্যান করে এটা কি হবে। আমাদের দুজনের একটা মানে যেটা ভালো দিক, মানে অনেক মিল, যেহেতু অনেকটা একরকম, যার ফলে ও অনেকটা একরকম, ওটা সেটা হয়েছে, কিন্তু ওর সঙ্গে ওরা যে অনেকগুলো ভাবনা চিন্তা একরকম, আর দুজনে খুব টেম্পটেড, সেটা খুব মিথ্যা কথা বলছে, আমি নই। মানে আমি যদি সত্যি কেউ শান্ত হয়ে থাকে একমাত্র এই প্রজেক্টের পরে যারা অনসেট চুপ থাকে কাজটা বের করে, আর এরা দুজন শুধু ঝামেলা। মাঝে একটা ইনসিডেন্ট তুই কি জানিস? কি? লাস্ট যেদিন আমি এখনো জানি না কি হয়েছে, আমাকে এখন বলছি। লাস্ট যেদিন শুট সেদিন সংকেতের পায়ে তোর বিছুটি পাতা লেগে গেছে, ওই নিয়ে কন্টিনিউ স্টিল রোলিং মানে স্কুলের ডিপি আমাদের, মানে যদি এটা আমাদের খুব কপাল ভালো ছিল যে তুই কিছু বল। অ্যাকচুয়ালি এইটা আমার দ্বিতীয় কাজ ছিল অ্যাজ আ ডিপি হিসাবে, এর আগে কোনোদিনও কাজ করিনি, তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো, কাজ সম্বন্ধে আমি নতুন কিছু শিখতেও পেরেছি কাজটায়, আর যেগুলো ভুল হয়েছে গালাগালি তো দিয়েইছে। মানে আমি অ্যাকচুয়ালি অনসেট কাউকে কিছু গালাগালটা পোস্টে বলে মেইনলি আমি করি, আফটার সবকিছু হয়ে যাওয়ার পর পোস্টে বসে যে এইখানে ভুলটা কেন হয়েছে, এইটা তো ঠিক করা যেতে পারত না। এবার এইটাতেও আমরা একটা ভাগ করে নিয়েছিলাম, এবার যেহেতু শুটে থাকতে পারিনি, এবার আমরা যা তুলে আনবো আগের দিন তুই কোনো প্রশ্ন করবি না। কনফারেন্স কলে আমি কর্ণধার রাহুল, ঠিক আছে, আমাদের দুজনের বক্তব্য হচ্ছে যে দেখ ভাই শুটটা চালু করছি, তুই তো যাবি না কারণ কাকিমা একা থাকেন, তো তোর পক্ষে যাওয়া সম্ভব নয়, দেখ ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু যা তুলে আনবো
কোনো কেন বলবি না, চুপচাপ মেনে নিতে হবে এবং কোনো কেন না বলে সেটাকে এডিট করতে হবে, কালার করতে হবে এবং প্যাকেজিং করতে হবে। এটা তোর রেসপন্সিবিলিটি, কিভাবে করবি আমি জানি না। ছুটে যখন যাচ্ছিস না কোনো কথা বলতে পারবি, আমরা এটা একদম বলেই নিয়ে গেছিলাম। তাতেও মনে হয় একবার সংকেতকে ফোন করে গালাগালি করেছিলাম। হ্যাঁ আমি মনে হয় তোকে করেছিলাম ফোন করে রাতে 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 আর ওটা ওই বিচুটি পাতা কেসেও ফেসে গেছে। ওই সময় মানে পুরো সারা দিন কাজ করেছে, আগের দিন সারাদিন কাজ 24 ঘন্টা শুট হয়েছিল না, 24 ঘন্টা বেশি 24 ঘন্টা ছিল। বেশি আর পরের দিন আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল, মানে একদিন ভোর 7টায় বেরোনো হয়েছে, ভোর না মানে সকাল 7টায় বেরোনো হয়েছে, পরের দিন 8টা নাগাদ, পরের দিন 9টায় বাড়ি গ্র্যাব হয়েছে। ঠিক আছে, তার মাঝখানে রাতে গাড়ি খারাপ হয়ে গেছে। ইনসিডেন্ট হয়ে গেছে, আমার মাথা আর কাজই করছিল না। মানে সারাদিন কাজ করার পর ওইটুকু টাইম জাস্ট কাজই করছিল না। তো সেই টাইমে ইনসিডেন্ট বিচিত্রপাটা পাইলে, কারণ তোমরা এমনি এপিসোডটা দেখেছো তো, সেখানে এই পুরো যে শ্যুটটা সেটা আমরা 4 দিনে করেছি, তার মাঝে বৃষ্টি, আমাদের পরম বন্ধু, বাবা এর মাঝেই হয়েছে। তার মাঝে লাস্ট দিনে আবার গাড়ি খারাপ হয়ে যাওয়া বলো, হ্যাঁ। মানে যে গাড়িটা আমরা ভাড়া করেছি শুটের জন্যই, সেই গাড়িটা মাঝখানে খারাপ হয়ে গেছে। সে আমরা কাদার মধ্যে 4-5 মিলে ধাক্কা মারছি, ঠিক আছে। কর্ণদা বলছে হবে না আজকে আর, না সেদিনকে আমার ছেড়ে দিয়ে একদম মানে ছেড়ে নাম আর কাম একদম একরকম হয়ে গেছিল। লাস্ট আমি দেখলাম যে এরা কিছুতেই হচ্ছে না, আমি সত্যি এরকম ভাবে পুরো গাড়িটাকে মানে এরকম তুলছে, এরকম এরকম পুরো তুললাম, তারপরে সেই কর্ণের রথের চাকার তোলার মতো এটা হলো, সেটাও 2বার করে হলো। ও একবারও তুলতে পারছে না। বাবা ওই দিন আমি বেঁচে ফিরেছি, এটাই অনেক। মানে আমি ওদের যে বেঁচে ফিরেছি, ওরা এটাই অনেক। ও কয়েকবার পড়ে গেছে, ওর শরীর শেষ, মানে যে একটা না ঘুম না খাওয়া দাওয়া ঠিক করে, হ্যাঁ ওর না জ্বর ছিল। কোনো, তার মধ্যে জ্বর, এর পায়ে ব্যথা, ওর হাতে ব্যথা, এর মাথায় ব্যথা, সবকিছুর মাঝে আমি একটা এখানেও আমাদের কাস্ট চেঞ্জ হয়েছিল। হ্যাঁ ওটা আমার কাছে খুব স্ক্যাচ হয়ে গেছে। 40টা কাস্টিং এর পর এখন আমার একটা দুটো কাস্টিং ডাজন্ট ম্যাটার। মানে ও তো এমনও করেছে শুটে ডেকেছে, তাদের শর্ট ফটো নাই, ঠিক আছে আছে না মোটামুটি কিন্তু ভাই যে হারে গল্পটা শুনছি আমরা, পুরো কাজটা নামার, তাতে বিহাইন্ড দ্য সিন গুলো প্রপারলি আরো ভালো সিনেমা শুট করা হতো না, ওটাই একটা দুর্দান্ত সিনেমা। আরো ভালো সিনেমা অ্যাকচুয়ালি, মানে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের তাই হয় যে যেটা সিনেমা বানাতে যাই সেটা কিভাবে বানাতে এটা যদি কোনো সিনেমাতে দেখাতে পারি সেটা একটা অদ্ভুত সিনেমা। না আমাদের বিহাইন্ড দ্য সিনটা থাকে, টিভিকেই অ্যাক্টিং করতে হয়েছে কিছু কিছু এপিসোড। আর কারণ আমার জায়গায় মানে আমাদের কাছে কাস্ট ছিল, সে তো হ্যাঁ, আসেই মানে ওর যে কাস্ট ছিল, মানে ওর অ্যাকচুয়ালি করার কথা কিছু ছিল না, ঠিক আছে। তো দিদি করবে কি বা কি করবে, ওর যে 2-3টে যা গ্লিমস দেখলেন, তো ওটা ওর কথা ছিল না করার, যার কথা ছিল সে আসেনি, কে করবে? সে দিনের দিন আসেনি, আবার দিনের দিন আসে। এখন আমার কাছে এগুলো এই পয়েন্ট, এই যে আসা না আসার ক্ষেত্রে এটা একটা মানে আমার এই যাদের সঙ্গে কাজ করছি তাদেরকে বলার যে এটা হয়তো আমরা এখন হাসির ছলে প্রেজেন্ট করছি, কিন্তু সেই দিন একজন ডিরেক্টর বা প্রডিউসারের যে কি হয় খুব চাপ, সেইটা বোঝার ক্ষমতা এদের নেই। কারণ আমি সত্যি বলছি যে এখন হয়তো আমরা সেভাবে এদেরকে পে করতে পারছি না, কিন্তু আমরা তো এটা তো করছি যে আমরা ফ্রেশারদেরকে নিয়ে কাজ করছি। এই যে ক্যামেরার সামনে কতটা কি এক্সপ্রেশন দেওয়া উচিত বা কতটা অভিনয় করা উচিত, এটা তো তারা না জেনে কাজ করতে আসছে। এই যে এত বড় বড় ইন্টারভিউ আমরা দেখি বড় বড় মানুষদের, যারা বলছে যে অভিনয় না শিখে কাজ করানো হচ্ছে, কিন্তু তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? আমি প্রত্যেককে সম্মান নিয়েই বলছি, তাদের প্রতি মানে যথেষ্ট সম্মান রেখেই বলছি। ইন্টারভিউতে তারা বলছেন, নাম বললাম না, হয়তো আপনারাও জানেন সবাই, তারা বারবার বলছেন যে না কাজ শিখিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু কেউ কি সেই পদক্ষেপটা নিচ্ছেন? তাদের টাকা আছে, যদি এত কাজ করো তাদের টাকা না থাকে তাহলে মানে এর থেকে বড় মূর্খ আমরা কেউ হবো না যদি এটা অবিশ্বাস করি। কেউ কাজ করাচ্ছে না এখন। আর তো এই নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে যে আমরা শুধুমাত্র কাজ করে গেলেই একটা কাজ হয়তো করবো, কাজ শিখে কাজ করার একটা মজা আলাদা। সেই মজাটা একবার যদি কেউ পায়, বিনা পয়সায় সেটাকে শিখতে কজন পারে? আর কাউকে কিছু শেখানো যায় না, কিন্তু একটা জায়গায় থেকে শেখা যায়। এক্ষেত্রে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে আমি কোনোদিনও এর আগে না, একবার ছোটবেলায় একটা গরুর রোল করেছিলাম স্কুলে, ঠিক আছে। তো আমার কাজ ছিল স্টেজের এপার ওপার করা, সাদা ধুতি পাঞ্জাবি পরে। তারপর আমার এখানেও কিন্তু সম্রাটদাকে বোধহয় সাদা ধুতি পাঞ্জাবি পরে একবার দেখা যাচ্ছে, জাস্ট মনে করিয়ে দিলাম। কিন্তু এখানে গরু নয়, মানে গরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি গরুই না না, তুই এটা জানিস তো, তাই জন্য দর্শককে জানাবো আমার প্রোটাগনিস্ট ক্যারেক্টারকে নিয়ে কোনো ইয়ার্কি করতে হবে। হ্যাঁ
তো আমার সেদিন থেকেই মনে হয়েছিল যে এসব ড্রামা, নাটক, অভিনয় এসব আমি নেই। একটা গরুর রোল দিয়েছে, আমি খুব দুঃখ পেয়েছিলাম যে আমি লাল কমল নীলকমল নাটকে গরুর চরিত্র করছি, ওকে ফাইন, আমি করবোই না আর কোনো চরিত্র কোনো, ঠিক আছে। তো আমি আর ওইটা নিয়ে ভাবিনি, ইভেন ওটা নিয়ে কোনো বক্তব্যই ছিল না আমার। তো কেটে গেছে বহু বছর, তারপর কর্মদার সাথে দেখা যেরকম ভাবে হলো। তো এবার হঠাৎ করেই একদিন আমি কর্মদাকে বললাম, কর্মদা আমার বাড়িতে ছিল, তো খেতে খেতে বললাম যে একটা গল্প বানাবো। না ওটা রাহুলের, তুই কি ভিডিও বলছিস তো? সুপ কেনা, ওইটা ওর দেয়। হ্যাঁ ওটা ওর দেয়। হ্যাঁ। ও আমার অফিসে বসে মিটিং করছে, তো আমায় বললো যে ভাই আমার একটু মিটিং অন্য লোকজন লাগবে, তো তোরা একটু পরে ওকে ফাইন। 4টের দিকে 3টে থেকে 4টে অবধি আমাদের ফ্রি টাইম, আমরা বসে আছি। ও এবার আমি আর কর্ণদা আমার বাড়িতে, হঠাৎই আমার কি মনে হলো, আমি কর্ণদাকে বললাম একটা গল্প বানাবো যার নাম রাখবো সুপ কেনার গল্প। মানে নামটা আগে ঠিক হলো। এবার কর্ণদা বলছে যে গল্পটা কি, না জানি না, জানি না 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 এবার জানি না বলেছে। জানি না বলার পর আমিও শুয়ে রয়েছে, আমি ভাবুক নামটা পেয়েছি। 1 মিনিট পর ও বলছে গল্প ভাবা হয়ে গেছে। 1 মিনিটও হয়তো হয়নি। কি বলছিস তুই? তো মানে টাইপরাইটার থেকে ফাস্ট হয়ে গেছিস গল্প ভাবতে। তো গল্প বললো, এইবার তুই আবার বল যে এবার বলা ঢলার পরে গল্পটা যেভাবে মানে দেখলে বুঝতে পারবেন, সেটা আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি এই কাজটা। তো ওটা দেখে আমি ভাবলাম যে এই ক্যারেক্টারটা আমি অ্যাপ্রোচ কাকে করতে পারি, এই ক্যারেক্টারটা কেউ করবে না, বেটার হয় আমি কর্ণদাকে বলি যে এটা আমি করি। এই আমার আবার মনে হলো যে না একটা কিছু করি। ওই গল্পটা বেসিক্যালি ওকে অভিনয়টা করতে হয়নি, কারণ ওই গল্পটার চরিত্রটা ওই মানে ওর বাস্তব জীবনে না 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 ওর পেশাটা হয়তো সেটা নয়, কিন্তু চরিত্রটা ওটাই, নেশাগুলো। হ্যাঁ মানে পেশাটা ওটা না হলে ওই গল্পে যে নেশাগুলো যে সবকটাই ও করে এসছে এককালে, এগুলো তো তোকে কেটে দেবে, কোনো মানে হয় না ভাই। তো সেটাতে সংকেত প্রথম ডিপি করে আর কি ওই প্রজেক্টটাতে। তো আফটার দ্যাট ভালো না, সংকেতের ব্যাপারে আমার এটা বলার যে আমি ওর সঙ্গে যে কটা কাজ করলাম, তো আমি সত্যিই খুবই কমফোর্টেবল ওর সঙ্গে কাজ করার জন্য। কারণ আমি যতটাই মানে হট টেম্পার হয়তো নয়, কিন্তু কখনো কখনো এই পুরোটাকে যেহেতু একসঙ্গে হ্যান্ডেল করতে হবে, আবার তার মাঝে আবার আমি মাঝে মাঝে গিয়ে ঢুকে অভিনয় করি। এই এত কিছু, হ্যাঁ, তো সেই যে এত জ্বালার মাঝে একমাত্র আমার শান্তির স্পেস ও ছিল, যে ও সত্যি মানে এতটা ধৈর্য যে এত কিছু হয়ে যাচ্ছে ও কিন্তু মানে অটল। তো এই কারণগুলোর জন্যই আমাদের প্রেমিকারা আমাদের সাথে কথা বলে না, ঠিক না। তো যেটা বলছিলাম কমপ্লিট করতে দিলে না, আমার নাম দুটো ভালো কথা বলবো। তো এবারে সুপ কেনার গল্প হলো, লোকজন তো মানে বিশাল বলছে ওফ কি অভিনয় করেছিস ভাই। আমার ইনবক্সে টেক্সট করে বলছে যে ভাই তোকে দেখলাম নতুন ভাবে, মানে এরকম যে তোর একটা ট্যালেন্ট আছে আমি জানতাম না। আমি তখন আমিও জানতাম না, আমিও জানতাম না, ব্যাস করে দিয়েছি। যাই হোক, তো এইরকম সিনসিনারি হওয়ার পর কর্ণদা হঠাৎ করে বললো রোমিও জুলিয়েট, এবার আসি এই ক্যালকাটা 71, বলছে রোমিওটা না তুই কর। আমি কারণ জুলিয়েট না, ও প্রথম আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা রোমিও কি তুমি করো, আমাকে বল না, তাহলে কে করবে, তুই করবি। আমি আগেরটায় 3 সেকেন্ড পজ নিয়েছিলাম যে শেক্সপিয়ার নিয়ে রোমিও জুলিয়েট হবে, তারপরের পজটা আমি কতক্ষণ নেবো বুঝতে পারছি না, যে আমি রোমিও করব, তা আবার শেক্সপিয়ার, আচ্ছা তা আবার সে নকশাল করে, ওকে ফাইন। তো তারপরে কর্ণদাকে আমি ভাবলাম যে ঠিক আছে একটা চরিত্র যখন পেয়েছি করে নি, যা হবে দেখা যাবে। আছে তো কর্ণদা, তারপর কর্ণদা স্ক্রিপ্ট পাঠালো, সেই স্ক্রিপ্ট আমি কর্ণদাকে বললাম এত বড় বড় বাংলা কি আমার পক্ষে বলা সম্ভব? তখন কর্ণদা বললো হ্যাঁ পারি। এবার কর্ণদা বলুক বাকিটা। কর্ণদার শুট চলাকালীন কন্টিনিউ আমার কানের সামনে বলে যাচ্ছে এটা ওই কর, এটা ওই কর, সেটা ওই কর। ওকে ওকে আমার একটু প্রসেস করতে দাও, দাঁড়াও না। ও হচ্ছে কি, ও রঞ্জন করছে আর মাঝে মাঝে সম্রাট হয়ে উঠছে। এবার সম্রাট আর রঞ্জনের মধ্যে হচ্ছে অতটাই পার্থক্য যতটা ভারত আর পাকিস্তানের মধ্যে, ঠিক আছে? তো এবারও বারবার পাকিস্তান হয়ে যাচ্ছে, আমাকে ভারতে ফিরিয়ে আনতে হচ্ছে। এই প্রসেসটাতে যে মানে যে প্রসেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তার মাঝে মানে একটা হুলস্থুল হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়তে, মানে বৃষ্টি নামছে, কখনো সংকেতের কিছু একটা হয়তো, যেদিনকে লাস্ট দিন শুট সেদিনকে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে,
তারপরে ওর পায়ে ওই যে বললাম যে এরকম বিভিন্ন সময় গোলাপের পাপড়ি আমরা যেহেতু টানা 4 দিন শুট করেছি, প্রপস গুলো সেগুলো আমার রাত্রি 9টার সময় আমরা গোলাপের পাপড়ি করছি। না না আমরা ওই পাপড়িগুলো ছিল হচ্ছে চা পাতা। এই করেই আর কি শুটে হয়েছে, শুটের ওরা প্রচুর ঝামেলা করেছে শুটের। এরপরে সবার শেষে আমি একটাই কথা বলেছি শুট শেষ হওয়ার পর, যে নেক্সট শুটটা আমরা করার আগে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নিলে খুব ভালো হয় আর কি প্রত্যেকের। কোন কার মারপিট লেগে যাবে, ওরা দুজন যে পরিমাণ ঝামেলা করে, মানে আমি এটা বলছিলাম অ্যাকচুয়ালি, তখন ওরা আমাকে থামিয়ে দিল এটা বলতে গিয়ে যে মানে আমি যতক্ষণ সেটে না থাকি আমার বুকে সত্যি, এটা একদম সত্যি কথা, যে আমার মাঝে মাঝেই ভয় হয় যে আমাকে এই বোধহয় থানা থেকে ফোন করলো, আমাকে যেতে হবে ওদেরকে ছাড়াতে। না এই পয়েন্টটা আমরা কারণটা হচ্ছে ওরা যখন কোনো সেটে শুট করতে যায়, সেটা যে কোনো জায়গা, এক আমাদের কাছে পয়সা নেই, দ্বিতীয় আমাদের কেউ চেনে না, তৃতীয় আমাদের কেউ সুযোগ করে দেয়নি, সুতরাং আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট চাইলে একদম গেরিলা পদ্ধতিতে শুট করতে হয়। সম্রাট আর কর্ণ যখন অন দ্য স্পট থাকে, ওই স্পটটার হিসেবটা হয়ে যায়, স্পটটা ওদের নামে কেনা লেখা আছে, সেটা একটা ট্রেনের মানে ট্রেন স্টেশন হোক, কোনো কারোর অন্য লোকের বাড়ি হোক যারা ধরো ওকে ফেভার করেছে বাড়িটা, বা যেখানেই হোক, ওরা গিয়ে সেখানে যে তাণ্ডবটা চালু করে, আমি শুটিং এর মধ্যে কম থাকি, আমি ম্যানেজমেন্টে ঢুকে যাই, আমি তখন আটফাট ভুলে যাই, যা পারছে শুট করে তোমার দেখার দরকার নেই। আমি দেখছি যে মানুষের উগ্রতা কতটা বাড়ছে, তারা কি রেগে যাচ্ছে, তারা কি এখন আমাদেরকে মারতে আসবে বা পুলিশে তুলে দেবে। তো এই ব্যাপারটার মধ্যে দিয়ে আমায় কনস্ট্যান্ট যেতে হয়। আর ওরা শুট করলে রাত ছাড়া শুট করে না, আমি রাতে বাড়ি ছেড়ে থাকতে পারি না, তার জন্য এখন তোরাই শুট কর, আমি বাড়িতে আছি। তো এই সবের মধ্যে দিয়েই চলছে আর কি, মানে এটাই ফ্যাক্ট। রাহুল কেউ যদি কাজ না করে আমাদের, না কাজ করবে, আমি আছি তো, চাপ নিস না। সেই ফটে ঝামেলা নয়, আমি খুবই পাংচুয়াল। এবার আমি পয়েন্টটা বলছি, আমাদের মধ্যে সম্রাট যে আছে, হ্যাঁ আমিও পাংচুয়াল, একদম বসে থাকি, ও না আমিও ভাই ঝামেলা করে আমি এবার আমার না সবকিছু মানে এই যে 4 দিনের শুট বললাম, তো আমার কাছে সবটা একদম টাইমে হওয়া দরকার। দেখো আমি বাঙালির ওই না তাও তো আমাদের শুটের মধ্যে একদিন পিছিয়ে গেল বৃষ্টির জন্য, সারাদিন বৃষ্টি হলো, শুটটা কিন্তু টাইমের মধ্যে হয়ে গেছে। বাট আমার সব মাথায় সবসময় চলে যে, কারণ কস্টিংটা অ্যাকচুয়ালি আমি দেখি, মানে টাকা দেওয়ার ক্ষেত্রে বলছি না, পুরো যে কিভাবে কোন দিন কি হবে, কতটা করলে এই যে বাজেটটা কত কমানো যাবে, তো সেইটা সবসময় আমার মাথায় চলে। একটা গাড়িকে আমরা বুক করেছি ধরুন সকাল 6টা অবধি, সকাল 9টা পর্যন্ত আমরা শুট করছি, ঠিক আছে। আবার শুটিংটা স্টার্ট হওয়ার কথা হয়তো 1টা থেকে, শুটিংটা স্টার্ট করছি আমরা 3টে। এই যে এই সমস্যাগুলো আমাদের, সেটা মানে এমনি নয়, কারণ সত্যি আমরা লং টার্মে শুট করছি অনেকটা, প্রত্যেকেরই সেই ধকলটা যায়, তো সেইটা আমার মাথায় যেহেতু সবসময় চলে, তাই জন্য হয়তো কখনো মিসলিড হয়। এটা সত্যিই সরি যারা ভিডিওটা দেখবে, যারা আমাদের সঙ্গে কাজ করেছে, তাও মানে আননোন লোকজনের সঙ্গে হয় না, এবার তারা সেটা জানে, মানে এগুলো সবই খুব ইয়ার্কি, আমরা প্রত্যেকে চিনি। আমার আবার বিষয়টাই পুরোপুরি অন্য, মানে ওর হচ্ছে টাইমের মতো চলুক, কিন্তু আমার শর্টটা পারফেক্ট চাই। আর শর্টটা পারফেক্ট করতে গিয়ে হয়তো ট্রেন চলে গেল, আমাদের ওখানেই থাকতে হবে, আমার মাথায় সেটাও চলে। বাপরে বাপ, যে আমাকে অ্যাটলিস্ট ফিরতে হবে, কারণ সেখানে মেয়েরা রয়েছে। আমি চেঁচামেচি করলেও ওর যখন ওর কিছুটা দেখছে, যেটা তোর পয়েন্ট, যে আমার একটা চাই, এবার চেয়ে ও বসে আছে, হচ্ছে আর আমার মিটার হচ্ছে, ও যত দেখছে তত আমার হচ্ছে ওটা চলছে, আমি দূর থেকে দেখছি। হ্যাঁ, পর এই একটা শট হয়তো 50 মিনিট ধরে নিচ্ছে, 50টা শট বাকি আছে, এইটা হচ্ছে হয়, মানে আমাদের মেন ঝামেলার কারণ হচ্ছে এইটা। সেটা হচ্ছে আমি না থাকলে আরো বেশি পরিমাণে হয়, মানে আমি যদি অনসেট থাকি তখন আমি ওকে ধমক দিয়ে যে এখন এটা বন্ধ মানে বন্ধ, আর হবে না। ফাইনালি আমি তাই করি, মানে আলটিমেটলি কি ওটা অনেক ঝামেলার পড়ে। হ্যাঁ, মানে আমার থেকে ও আমার কথাটা বেশি শুনে কর্ণর থেকে, তার কারণ কর্ণকেও মানে খুব তোর কথা বন্ধু মতন দেয়। হঠাৎ করে এটা কেন বলে দিবি, আমার কাছে কোনো উত্তর থাকবে না, তাই জন্য আমি তোর ঠিক আছে ভাই, তুই ঠিক বলে। মোটামুটি এই যে আড্ডা, খুনসুটি এবং মাঝখানে মারপিটও লেগে যাচ্ছে, সেটা কিন্তু চলতেই থাকবে, কিন্তু এপিসোডটা টাইমের মধ্যে একটু শেষ করতেই হবে। এইটাই বলা, তাই শেষ প্রশ্নটা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু সিরিয়াস প্রশ্ন, সেটা হচ্ছে রিভির নেক্সট প্রজেক্ট কি আসছে? উঠতে দাঁড়িয়ে রিভির যে ফার্স্ট প্রজেক্ট আপকামিং পুজোতে আমরা রিলিজ করছি।
তার আগে তার মিউজিক ভিডিও আসছে, ট্রেলার আসছে, পুরো প্রজেক্টটা আসছে, পরপর আপাতত আজ অব্দি যা শুট করেছি সেগুলো আগে ছাড়া হচ্ছে। আমি থামিয়েছি সেটাতে যে প্লিজ আর নয়, আগে ছাড় ভাই এগুলো। এবং এই পয়েন্টে আরেকটা বিষয় বলার রয়েছে যে নেক্সট প্রজেক্ট মানে এটা তো আমাদের যেটা এক্সিস্টিং প্রজেক্ট যেটা রয়েছে অলরেডি, তো সেইটা ছাড়া হবে। এবং আগামী যে প্রজেক্টটা আমরা করব সেই প্রজেক্টটার জন্য আমি ডিসাইড করেছি, এটা আমারই কল ছিল এবং রাহুল এবং সম্রাট দুজনে বলেছে না এটা করা দরকার। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাজ সব কিছুই হচ্ছে, গল্প বলা আমাদের মতো করে আমাদের যা কিছু হওয়ার হচ্ছে, কিন্তু যেহেতু প্রোডাকশন হয়েছে বললাম যে কিছু বেসিক স্পেসিফিক কিছু জিনিসপত্র আমরা দেখি, অ্যাক্টিংয়ের দিকটা আমি দেখি, স্ক্রিপ্টের দিক বা যত এরকম মানে প্রির যে কাজগুলো রয়েছে সেগুলো আমি এবং সম্রাট মিলে দেখি। রাহুল প্রায় পুরো পোস্টার দেখে, কিছু মিউজিকের কাজ হয়তো মানে সংকেত আরও আমাদের ছোট সম্রাট বলে একজন রয়েছে, তো ও আছে। তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে নেক্সট আমাদেরকে তো একটু একটু করে আপলিফমেন্ট করতে হবে। তো আমার যেটা নিজেদের প্রজেক্টগুলো দেখে মনে হয় যে কয়েকজনের অভিনয় হয়তো একটু আলাদা রকমের হয়, তো আমার মনে হয় যে অভিনয়ের যারা কাজ করছে তাদেরকে একটা অধ্যাবসায়ের মধ্যে দিয়ে না নিয়ে গেলে কখনোই একটা প্রজেক্ট আমি যেটা ভিশনে আনছি সেটা আমি এক্সিকিউট করতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের আগামী যে প্রজেক্টটি সিলেক্ট হোক, অনেকগুলো তালিকায় রয়েছে যে কোনটা করা হবে, তো যেটাই সিলেক্ট হোক না কেন সেটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে ওটাতে আমরা কেউ নিজেরা অভিনয় করবো না, সম্পূর্ণ একটা আলাদা টিমকে নিয়ে কাজ করা হবে এবং সেই টিমটার একটা প্রপার ওয়ার্কশপ করানো হবে এবং সেটা ফ্রি অফ কস্ট। সেই ওয়ার্কশপটার মাধ্যমে যাদেরকে আমরা দেখবো যে না তারা কেপেবল একটা চরিত্রকে হ্যান্ডেল করার জন্য বা সিরিয়াসলি কাজটা করতে চায়, মানে 3 দিনের ওয়ার্কশপের মধ্যে 3 দিনের মধ্যে হয়তো তার 2 দিন জ্বর হয়ে গেল, একদিন সে এলো, আমি বলছি আমি তার সঙ্গে কাজ করবো না, এখানেই বলবো। তো 3 দিন আর মিথ্যেটা না বোঝা যায়, মানে 7 বছর 8 বছর ধরে বা 10 বছর ধরে একটা সেম ফিল্ডে যখন কেউ কাজ করে তো সেটা বোঝা যায় যে কারটা সত্যি আর কারটা মিথ্যে। মানে জ্বর ওরও হয়েছিল, আমার হয়তো মানে কোনো একটা অপারেশন নিয়েও আমি আমার শো করেছি, তো সেটা আমি বুঝতে পারি। এবার আমাদের মতো করে হয়তো সবাই ভাববে না, কিন্তু তা সত্ত্বেও মিথ্যেটা বোঝা যায়। এটা আমার সত্যি নতুনদের কাছে বলার যে কারণ মিথ্যেরা সে আলটিমেটলি আমাকে বলছে না বা আমাদের টিমকে বলছে না, মিথ্যেরা সে নিজেকে বলছে। তো আমার এটা মনে হয় যে সেই ওয়ার্কশপটা যদি আমাদের সঙ্গে কাজ করতে কেউ ইচ্ছুক থাকে আগামী দিনে, তো সেটা তারা অ্যাটেন্ড করুক এবং এইভাবেই আমরা আগামী কাজগুলো করবো, যে সব কিছুতেই শুধু নিজেরা অভিনয় করবো এরকমভাবে আমরাও কাজ করতে চাইছি। কেউ নেই তাই জন্য আমাদেরকে করতে হচ্ছে। এটা আমাদের নেক্সট প্ল্যান, কারণ নতুনদেরকে নিয়ে মানে আমি যেটা খুব ভাবে ফেস করেছি, কারণ ওদের মধ্যে মানে অভিনেতার যে কি দুর্গতি সেটা আমি সব থেকে বেশি ফেস করেছি, কারণ ওরা কেউই অ্যাক্টর হতে চায় না, কোনো ইচ্ছে নেই। আর আমার বেসিক যে আমি অভিনয় করবো, কারণ সেটা আমার কাছে একটা অন্য সাধন, মানে আমার সাধনাই সেটা। তো যখনই কোথাও আমরা কাজ করতে যাই, যেটা রাহুলও শুরুতে বললো যে আমাকে শুনতে হয়েছে আগে কি কাজ করেছে, আমাকে প্রথম কাজটা কে দেবে, সেই কাজের প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে চাইছি যাতে প্রত্যেকে কাজটা ভালোভাবে শেখার অপশনটা পায়। যে আমরা ক্যামেরা সব কিছু খরচ আমরা করছি, তাকে যতটুকু সে যতক্ষণ আছে তার খাওয়া দাওয়া এবং তার কারো যদি খুব অসুবিধা থাকে সেরকম যতটুকু না হলে নয় সেটা দেওয়া, কিন্তু সে কাজটা ভালো করে শিখে করুক, শুধু নট অনলি করুক, কাজ করা তো করায় হয় কিন্তু শিখে করুক, তাহলে সে সেই মজাটা একবার পেলে সে না শিখে, ওই যে বললাম যে আপনি জার্নালিজম করছেন, না শিখে সম্ভব নয়। কিন্তু অনেকেই ভাবছে যে ও তো 4টে কথা বললেই হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কিভাবে বলতে হয় সেটা সত্যিই প্রশিক্ষণ ছাড়া সম্ভব নয়। একটা সব থেকে বড় কথা, ডাক্তারি দিয়ে দাও হাতে ছুরি, খুন করে চলে আসবে, সার্জারি কি করতে পারবে? সেরকমই সবাই ভাবে যে অ্যাক্টিংটা করে নেওয়া যায়। এই যে শুধু একটা বিষয় যে আমাকে অ্যাক্টিং হয়তো মানে প্রত্যেকেই যেটা ভাবে যে অ্যাক্টিং করে নেওয়া যায়, কিন্তু একজন নৃত্যশিল্পীর অভিনয় যদি কেউ করে তাকে তো নাচটা জানতে হবে, যেটা ওর ক্ষেত্রে হয়েছে। 2টো স্টেপ 3 দিন ধরে প্র্যাকটিস করতে হয়েছে। মানে অভিনেতাকে যা চরিত্রই করুক না কেন তাকে তো সেটা জানতে হবে। কেউ যদি তবলা বাদকের ক্যারেক্টার করে তাকে তবলাটা বাজাতে জানতে হবে। মানে বেসিক্যালি কোনো কিছু না জেনে শুধু 4টে অভিনয় করলে সেটা আমরা যে ধরনের প্রজেক্ট আমার পার্সোনালি মনে হয়েছে আমরা যাই করি না কেন, অ্যাক্টিং সব থেকে টাফ একটা বিষয়। এটা এতদিন হয়তো আমার ধারণা ছিল আর্ট এবং সায়েন্সের একটা অদ্ভুত মেল। কেন আমার মনে হয়েছে অ্যাক্টিং একটা টাফ বিষয়? আমি যখন কোনো চরিত্র করছি তখন সেটা তো আমি নিজে, আমাকে তাকে ফিল করে তার মতো করে কথা বলা বা তার মতো করে
হাব ভাব দেখানো, আমি এরকম ভাবেই বললাম আর কি। তো সেটা সবসময় কন্টিনিউ করাটা খুবই ডিফিকাল্ট, কারণ নিজে মানে আমার আমিটাকে তো আমি চিনি। কিছু চরিত্র হয়তো থাকে যেটা আমার মতো, হ্যাঁ, সেটা করে দেওয়া যায় হয়তো, যেটা আর এখন আমরা কাস্টিং ওভাবেই করছি যে যতটা সাবলীল ভাবে কেউ করতে পারে। একদমই তাই। তো অ্যাক্টিং খুব ডিফিকাল্ট একটা জিনিস, মানে এটা আমি তো খুব হাড়ে হাড়ে বুঝে গেছি এই প্রজেক্টটা এবার করে। শুধু অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিং নিয়ে বললো ঠিকই, বাট শুধু অ্যাক্টিং নয়, অ্যাকচুয়ালি যে কোনো প্রফেশনই টেকনিক্যালি মানে না শিখে করাটা একেবারেই উচিত সেটা তো নয়। উচিত। যেমন সেটা তো উচিতই। কথা এই শুটিংগুলোর মাঝখানে আমি যেমন সংকেতকে বললাম যে আমরা যে ধরনের শুট করছি প্রতিটা সিনেমার নিজস্ব এক ধরনের স্টাইলাইজেশন হয় শুটিং এর, এবং আমরা সেটাকে প্রত্যেক ক্ষেত্রে আপগ্রেড করার চেষ্টা করছি, কিন্তু প্রতিটা জিনিসের একটা ধাত থাকে যে ওটার বাইরে বেরোলে জিনিসটা খেলো দেখতে লাগে। তো যার জন্য যখন ও আমাদের টিমের ছেলে, তার সত্ত্বেও উই আর টিচিং ইচ আদার যে ভাই এরকম আমাদের ওটা হয়েছে যে কখনো কোনো কিছুতে ওই জায়গাটাতে সত্যি খুব মানে এই যে এতক্ষণ যে এত ঝামেলা দ্বন্দ্ব হলো, এটা আমি প্রথম দিনে ওদেরকে বলেছিলাম যে দেখ ঝামেলা হবে, কারণ আমি নিজেকে চিনি, তোদেরকে এখনো চিনিনি কিন্তু চিনে যাবো, ঠিক আছে? তো এটা আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে ঝামেলা নিশ্চয়ই হবে, কারণ প্রত্যেকেই আলটিমেটলি কাজটা ভালো হওয়ার কথা ভাবছি। তুই তোর মতো করে ভাবছিস, আমি আমার, কিন্তু কাজটা ভালো হওয়া অ্যাট লাস্ট ইম্পর্টেন্ট, যে কারণে আমরা এত ঝামেলার পরেও এখন একসঙ্গে বসে আছি, কারণ সেটা আদর্শগত ঝামেলা নয় একদমই তাই। বা সেটা কাজকে ভালোবেসে ঝামেলা। সেটা হয়তো এক একজনের একটা অন্য পয়েন্ট অফ ভিউ, বা সে হয়তো একটা সিনকে অন্যরকম ভাবে চাইছে, ঝামেলা হলেও ঝামেলা সেটা লজিস্টিক ঝগড়া, শেষে বিন্দুটা একই। অনেক ধন্যবাদ টিম রিভিকে, বেশ অনেকক্ষণ ধরে অনেক প্রোডাক্টিভ কথাবার্তা হলো, একদম প্রোডাকশনের প্রচুর গল্প আমরা শুনলাম। অত্যন্ত দুঃখজনকভাবে এপিসোডটা শেষ করতে হচ্ছে, কারণ সময়টা বড্ড বেশি শর্ট। তবে মাঝখানে যেটা বললেন ওনারা, নতুনদের কাজ করার যে ডাকটা ওনারা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর এই যে প্রজেক্টটা নিয়ে আজকে আমরা মেনলি কথা বললাম, ক্যালকাটা 71, সেটার লিঙ্কটা কিন্তু আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।